হ্যালো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কালকে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে প্লেন ক্র্যাশ, তো সেটা নিয়ে আমি একটু বলতে চাই। আমার সমবেদনা থাকলেও প্রত্যেকটা স্বজন হওয়ার পরিবারের জন্য যারা তাদের নিজেদের একদম কাছের নিজের লোককে হারিয়েছে, সমবেদনা জানিয়ে এখানে কিছু হয় না। একটা সমবেদনায় আর কী যাবে আসবে, এতগুলো মানুষের প্রাণ, 317 জন মানুষের প্রাণ চলে গেল যারা ভাবতেও পারিনি। সত্যিই তাই, কেউ নিজস্ব গন্তব্যস্থলে যাচ্ছিল, কেউ বা কোনো প্রয়োজনে যাচ্ছিল, কারো পুরো পরিবার শেষ হয়ে গেছে। 242 জন ছিল, তার মধ্যে একজন বেঁচে গেছে, আর 241 জন শেষ। তার মধ্যে পাইলট থেকে যারা ছিল আর কি, এয়ার হোস্টেস বা ক্রুজ যারাই ছিল মেম্বার্স, প্রত্যেকে কেউ নেই। আর তার থেকেও বেশি মর্মান্তিক লাগছে, যেখানে প্লেনটা ক্র্যাশ করেছে, যে মেডিকেল কলেজের যে হোস্টেলটা, যেটা আর কি সবেমাত্র তৈরি হচ্ছিল, দেখেছি বিল্ডিংটা দেখাচ্ছিল নিউজে, তো সেখানে জুনিয়র ডাক্তাররা লাঞ্চ করছিল। প্রচণ্ড প্যাথেটিক, প্রচণ্ড মর্মান্তিক। 75 জন মানুষকে পাওয়া গেছে শুধুমাত্র ওই হস্টেলটা থেকে। ওই বিল্ডিংগুলো, 4টে বিল্ডিং যে দেখিয়েছে, খুব খারাপ লাগছে। তো সত্যি এই ঘটনাটা বিরলের থেকেও বিরলতম। 317 জন মানুষের প্রাণ একবারে বেরিয়ে গেছে। এটা বোধহয় মানে আমাদের দেশে বোধহয় সবথেকে বড় এরকম একটা প্লেন ক্র্যাশ, যেখানে এতগুলো মানুষ যারা প্লেনে ছিল, শুধু তারা নয়, প্লেনের বাইরে যারা ওই হোস্টেলটার মধ্যে ছিল 75টা মানুষ, তারাও শেষ হয়ে গেছে। সত্যি প্রচণ্ড মর্মান্তিক। আর যখন নিউজটা দেখছিলাম, তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছিল না। যাই হোক, আর বলার কিছু নেই, ভীষণ ভীষণ খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করি। আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, বুঝতেই পেরেছো। ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এসি কিনেছে, সবাই দেখেছো, এসি কিনেছে। কালকে যখন শুয়ের ব্লগ চ্যানেলে যে ভিডিওটা এসেছিল, পুজোর ভিডিও, তো সেখানে এসির পয়েন্টটা দেখি, হ্যাঁ এখন এরকম ভাড়া দিলে পরে বা বাড়ি ফাড়ি হলে এখন সবাই সমস্ত কিছু করেই রাখে, যাতে ফিউচারে যদি আমি কোনো কানেকশান নিই, তো আমার যাতে আবার নতুন করে কোনোটা করাতে না হয়। তো সেটা তো স্বাভাবিক থাকবে। কিন্তু ও যখন হাইলাইট করছিল, তখন বুঝতে পারছিলাম যে ও এসি নেবে। আর ও যে এসি নেবে এটা তো ড্যাম শিওর ছিলাম। আজকে এসি আসলো, এরপরে ফ্রিজ তো আসবেই, ও নিজেও বলে দিয়েছে যে ফ্রিজ আসবে। এবার আমি তোমাদেরকে বলবো, এই যে এসি কিনতে গেল বাবার সঙ্গে, যে এসি গিয়ে কিনে নিয়ে আসলো, বাবা মা গেছিলো আর কি একসঙ্গে। তো পুজোর সময় বাবা কোথায় ছিল? পুজোর সময় আমরা বাবাকে দেখিনি। পুজো টুজো হয়ে গেল, এসি কিনতে যাওয়ার আগে বাবাকে দেখালো। ওই যে ভিডিওতে কালকে বলেছিলাম বাবা কোথায়, যে বাবা কিনা ঘর ভাড়া ঠিক করে দিয়েছে। যাই হোক, তারপরে আলটিমেটলি বাবাকে দেখানো হলো যে বাবার সঙ্গে এসি কিনতে গেছে। তো বলছে কি, এসি কিনতে বাবার সঙ্গে গিয়েছিলে, কোনো তৃতীয় ব্যক্তি ছিল না? তৃতীয় ব্যক্তি ছিল তো। তৃতীয় ব্যক্তিটি কে ছিল? যে তৃতীয় ব্যক্তিটি ছিল, এসি যে কিনতে গিয়েছিলে, সেই তৃতীয় ব্যক্তিটি ক্যামেরায় বন্দি হয়নি। কে ছিল? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বন্ধুরা, সংসার সাজাচ্ছে, বুঝতে পেরেছো? মানে নতুন পার্টনারের সঙ্গে সংসার করতে গেলে একটু মানে বলতে গেলে নিজের ইচ্ছে। ও বললো না, ভুলটা আমার ভুলেই সংসারে এত কিছু হচ্ছে। কিন্তু অনেক সময় অন্যের কথা ভাবতে নেই, নিজের ইচ্ছেটাকে মূল্য দিতে হয়। এতে আমার ভালো, তোমার ভালো তো। আসলে শুয়ের একটা প্ল্যান চলছে, যে শ্বশুরবাড়িকে একটা নিজেদের রক্তের একটা মানে তাদের উত্তরাধিকারী দেওয়ার একটা প্ল্যান শুয়ের চলছে। এবার দেখো, 12 বছরের একটা বৈবাহিক সম্পর্ক, সেখানে একটা এরকম মাতৃত্বহীনতার জায়গা আছে। কিন্তু তারপরে আমরা যেটা বুঝতে পারলাম, যে শুয়ের ব্লকেজ একদম পুরো পারফেক্ট, তো ও মা হওয়ার জন্য উপযুক্ত। এবার ও এখন আমাদেরকে বললো যে ওর ট্রিটমেন্ট হয়েছে, ওর দুটো ব্লকেজের মধ্যে একটা যেন, ওর ফেলোপিয়ান টিউব একটা যেন খুলে যায়, তো খুলে গেলে ও তাহলে কনসিভ করতে পারবে। তো সেটার জন্য নাকি ও দিল্লিতে গিয়েছিল, তার জন্য অনেক রকম মানে ট্রিটমেন্ট, অনেক রাস্তার ওপর দিয়ে, মানে খুব সাংঘাতিক কঠিন রাস্তার ওপর থেকে ও গেছে। কিন্তু তারপরেও ও মা হতে পারেনি। সেটা ঈশ্বর চায়নি নয়, আমার মধ্যে সব কিছু ঈশ্বরের ওপর তো ডেফিনেটলি, কিন্তু ঈশ্বর চাইবে না কখন? যখন আমার কোনো সমস্যা বা আমার পার্টনারের কোনো প্রবলেম থাকবে। এবার আমার যখন কোনো প্রবলেম নেই, তাহলে আমার পার্টনারের কোনো সমস্যা থাকতে পারে। এবার এই সমস্যাটা আমরা এখনো জানি না, কিন্তু ওর কথা ধরে বুঝতে পারছি ওর প্রবলেম নয়, তাহলে ওর পার্টনারের প্রবলেম। কিন্তু ও তো অনেক আগে থেকেই জানতো, অনেক বছর আগে থেকেই জানতো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, ওর কোথায় প্রবলেম ছিল, ওর প্রবলেমটা কতটা কিওর হতে পারে, কিওর হয়ে যাওয়ার পরেও ও পারবে কিনা কনসিভ করতে, তাহলে ওর পার্টনারের কতটা ফল্ট, এগুলো কিন্তু ও জানতো। এবার জানতো, তারপরে 12টা বছর টাইম নিয়েছে যে না একটু ট্রিটমেন্ট করে দেখি। আর 12টা বছর ধরে বোঝানোর, 12 বছর ধরেই বোঝায়,
বোঝায়নি, হয়তো লাস্ট 4-5 বছর ধরে বোঝানোর চেষ্টা চলেছে যে দেখো অন্য জায়গা থেকে কেন কোনো বাচ্চা বেবি ঠুবি নেবো, এই বংশেরই ব্লাড আসুক, আমারও মনের মানুষ, তাকে দেখে আমার ফিলিংস জাগে যাকে দেখে, তো তার সঙ্গেই আমি করে তারপরে একটা এরকম যদি আনি তাহলে সেটা খুব ভালো হয়। যদি সেটা নাই হবে এই রিজনটা যদি নাই হবে, তোমরা একবার ভেবে দেখো, শ্বশুরবাড়ি খারাপ নয়, ভালো, স্বামী কেয়ারিং, ভালোবাসে, দায়িত্ববোধ আছে, সব ভালো, তাহলে নিশ্চয়ই সেপারেশনের কোনো মানেই আসে না। কি এমন ভুল, কি এমন কারণ যার জন্য একটি মেয়েকে তার স্বামী বা শ্বশুরবাড়ির লোক ছি বলে? আর সেই ছিটা এমন ছি, আমি মুখে বলছি ছি, তোমরা উল্টো দিকে শুনছো, সেই রকম ছি নয়, এতটাই মানে সেটা অপমানজনক ছি যে তার সেলফ রেসপেক্টকে পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে, সে সেপারেট হওয়ার চিন্তাভাবনা নিয়ে নিয়েছে, অথচ সে ডিভোর্স কিন্তু দেবে না। বুঝতে পেরেছ? মানে এতটাই তার ইগো হার্ট হয়েছে যে সে সেপারেশনে থাকবে কিন্তু ডিভোর্স দেবে না। বুঝতে পেরেছো তো? কিন্তু ওই ছিটা শোনার মতো কাজ সে করেনি। আচ্ছা, ছি শোনার মতো কাজ করেনি, তবু শ্বশুরবাড়ির লোক বা হাজবেন্ড ছি বললো, ছি না ল বললো, ছি না ল তো মানে আমাদের ক্ষেত্রে কেউ কখনো বলবে না, হাজবেন্ডরা আমাদেরও বাড়িতে অনেক অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, কখনো এই ধরনের কথা বলে শুনেছো? তোমাদেরকে কেউ বলে? মানে ভদ্র সভ্য মানুষেরা বলে না, তো সেই ক্ষেত্রে কি এমন ঘটিয়েছে ছি, মানে যার কারণে ছি শুনতে হলো, কি এমন ঘটিয়েছে তার মানে এমন কিছু ঘটিয়েছে যেটার জন্য সমাজ, সংসার, পরিবার সব কিছু একটা বাজে জায়গায় দাঁড়িয়ে আছে। মানে এবার দেখো, পরিবারের মধ্যেই যদি এমন কিছু ঘটে, এবার আমার পুত্রবধূ, আমার ছেলের বউ, সে যেমন আমার কাছে, উল্টো দিকে আমার মেয়ে, সেও আমার ততটাই কাছে। এবার যদি এমন কিছু ঘটে এই দুটো রিলেশনের মাঝখানে, এমন কোনো রিলেশনকে ক্রিয়েট করা হয়ে গিয়ে থাকে, তাহলে পরে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে সেখানে তো ছি নালা অনেক কিছু শুনতে হবে, অনেক আরও বড় বড় কিছু শুনতে হবে না কি? দেখো, আমার মাতৃত্বহীনতা রয়েছে, সেটা আমার হাজব্যান্ডের ফল্টেই হোক বা যেই কারণেই হোক না কেন, তার কারণে এটা কখনো হতে পারে না যে আজকে আমার হাজব্যান্ডের ফল্টে আমি মা হতে পারছি না বলে আমি অন্য কোথাও, মানে এটা কি হয়? এটা কেউ মেনে নিতে পারে না। আজকে আমি জানি না, আমি অ্যাসিওর হয়ে বলতে পারছি না যে ওর হাজব্যান্ডেরই ফল্ট কিনা, তবে 99.9% শিওর হয়ে বলছি ওর হাজব্যান্ডের ফল্ট, কারণ ওর ব্লকেজ একদম ঠিকঠাক, ও মা হওয়ার জন্য উপযুক্ত। এবার ওর যদি মোটিভ থাকবে, ও মাই হবে। হ্যাঁ, আমাকে একজন মাঝখানে কমেন্ট করেছিল যে ওর বাস্তুতে নাকি দোষ আছে, যার কারণে ওকে নাকি কোনো অ্যাস্ট্রোলজার বলেছে বাড়িটা চেঞ্জ করতে। যদি সেটা হয়েই থাকবে, তো ও বলেছে ওর হাতে একটা দেখবে ব্রেসলেট আছে। হ্যাঁ, দেখি যদি ওর বাস্তুতে দোষ থাকে, যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকে বাড়িটা চেঞ্জ করে নিলে তাহলে ও কনসেপ্ট করতে পারবে, তাহলে তো সেপারেশনের ব্যাপারটা আসবে না হাইলাইট হয়ে, তাই না? তো হাজব্যান্ডের সঙ্গে সেপারেট হয়ে মানে আলাদা জায়গায় গিয়ে থাকবে, কনসেপ্ট করবে, বেবি হবে, তারপরে হয়তো আসবে এই বাস্তুতে, তাই না? ভুল বললাম? কিন্তু ও হাজব্যান্ডের থেকে আলাদা, সেটা আমাদেরকে দেখাচ্ছে হাজব্যান্ডের থেকে আলাদা। এবার দেখো, তোমাদেরকে বলছি, একটা সমস্যা ওর পরিবারে হয়েছে, আর সেই সমস্যাটার কেন্দ্রবিন্দু হচ্ছে এটাই, কারণ ও কনসেপ্ট করতে চাইছে। এবার হয়তো কনসেপ্ট করার ক্ষেত্রে ওর পার্টনারটি উপযুক্ত মানে পারবে না হয়তো এই ক্ষেত্রে। এবার ওর যে মনের মানুষটি আছে, ও তার দ্বারা ইস্যুটা নিতে চাইছে। এবার সেটা করতে গেলে শ্বশুরবাড়িতে সেটা পসিবল নয়। আশেপাশের লোকজন, এলাকার লোকজন তো জানে যে কোথায় কি ফল্ট, আশেপাশের লোকজন তো জানে যে কেন ও 12 বছর ধরে মা হতে পারেনি, কোথায় কি সমস্যা আছে নিশ্চয়ই জানে। আর শ্বশুরবাড়িতে এসে যদি ওরকম ধরো এতদিনে যখন যেটা হয়নি, এবার ওই সেটা করতে গেলে 2 দিন 4 দিনে তার হয়ে যাবে না, হয়তো একটু টাইম বেশি লাগতে পারে। এবার বিষয়টা যেমন এখানে হাইলাইট হয়ে এসছে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে, তাহলে শ্বশুরবাড়ির এলাকার লোকজন তো আরও ভালো করে জিনিসটা জানে, তাই না? এবার যখনই মানে এটার ক্ষেত্রে কনসেপ্ট করার ক্ষেত্রে যে জিনিসটা দরকার, সেটার জন্য তাকে আসতে হবে অমুক তমুক অনেক কিছু, তো তার চাইতে বাবা আমি অন্য জায়গায় মানে কাছাকাছি যেখানে আমি সবটা ব্যালেন্স করতে পারবো, সেরকম একটা জায়গাতে গিয়ে আমি শিফটও হয়ে গেলাম। তো সেখান থেকে আমার ডাক্তার, আচ্ছা তোমরা কালকে অনেকে বলেছো ডক্টরের নামটা বলে দিলে অনেকটাই সুবিধা হতো। আচ্ছা, অরিন্দম মজুমদার, ডক্টর অরিন্দম মজুমদার, আচ্ছা তোমরা সার্চ করে নিতে পারো। তো সেই ডক্টরও কাছাকাছি, কারণ একটু কমপ্লিকেশন তো থাকবে, একটু না অনেকটা কমপ্লিকেশনই থাকবে, তারপরে এজটাও একটা ভারী করে, তাই না? এজটা একেবারে নেহাতি কম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সমস্ত কিছু হাতের কাছে, তারপরে সেই মানুষটি দিল্লি থেকে যে নাকি কলকাতায় এসেছে, গোপন সূত্রে খবর পাওয়া গেছে দিল্লি থেকে কলকাতায় এসেছে। তো কলকাতায় যখন এসেছে সেই মানুষটি, তাহলে পরে সে তো এখন পার্টনার আমার, তাই না? আমার লিভিং পার্টনার, আমার রুম পার্টনার, আমার মনের পার্টনার, আমার দিলের পার্টনার, আমার আত্মার পার্টনার। তো সেই পার্টনারটিকে তাহলে আমার সঙ্গে এখন এসে টাইম স্পেন্ড করতে হবে 24 আওয়ার্সের মধ্যে। 24 আওয়ার্স না হলেও অন্তত 18 ঘন্টা সে আমার সঙ্গে থাকবে তো, সেটা তো শ্বশুরবাড়িতে বসে পসিবল নয়, যার কারণে ফ্ল্যাটটা
আর কি শিফট হওয়া হলো। এবার এই ফ্ল্যাটে শিফট হওয়াটা কিন্তু লং টাইমের জন্য না, মানে লাইফ টাইমের জন্য, অনির্দিষ্টকালের জন্য নয়, যার কারণে এত ছিটা সহ্য করতে পারলো না বলে সেপারেট হয়ে গেল। অথচ সেপারেট হয়েও পয়সা গ্যাটের করি খরচা করে এত কিছু কিনে সংসার সাজাতে হলো, মানে ফ্ল্যাট সাজাতে হলো। অথচ মানে ওই স্ত্রী ধন হিসাবে যেসব জিনিস পেয়েছে সেগুলো নিল না, যেগুলো নিজের টাকা দিয়ে কিনেছে সেগুলো নিল না, নতুন করে কিনছে। কেন নতুন করে কিনছে? এসিটাতে আসবে সেটা বোঝাই যাচ্ছিল, নতুন করে সাজানো হলো। কারণ প্রথমত এই হচ্ছে প্রথম রিজন, যেই রিজনটাও সাকসেসফুল করবে। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে নিচতলাটাও রেনোভেট করা হয়ে যাবে এই টাইমের মধ্যে। এবার যে জিনিসগুলো নতুন করে কেনা হচ্ছে সেটা ওখানে শিফট হয়ে যাবে, ওখানে সব কিছু সেটিং করা যাবে, এসিটাও তখন গিয়ে সেট হয়ে যাবে। এবং আমাদের সামনে এরকম একটা স্টোরি হয়ে আসবে যখন ফাইনালি এরকম কিছু আসবে যে না ও সত্যি পেরেছে কনসিভ করতে, তখন আমাদের সামনে প্রেজেন্টেশনটা এরকমভাবে আসবে যে দেখো, সবটা তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারছিলাম না, আমার হাজব্যান্ডের বারণ ছিল, যেহেতু এরকম একটা জিনিস হয়ে গেছে সেটা আমাকে জানাতেই হয়েছে ক্রিয়েটার আমি, তাই জন্য তো ও জানাতে চায়নি, ও বলতে চায়নি, কিন্তু ওর আর আমার মধ্যে সব ঠিক হয়ে গেছিলো। দুজনকে ছাড়া তো থাকতে পারছিলাম না। 12 বছরের সংসার, 12 বছরের ভালোবাসা, প্রথম ভালোবাসা, এই মানুষটির হাত ধরেই তো সবটা চেনা জানা বোঝা সব শিখেছি, নিজেকে সমর্পিত করে দিয়েছি এই মানুষটার হাত ধরে। তারপর আবার অন্য কারোর জন্য আমার ফিলিংস জাগে, সেটা তো আমি অন ক্যামেরা বলতে পারি না যে আমার স্বামীকে দেখে আমার ফিলিংস জাগে না, ফিলিংসটা জাগে অন্য কাউকে দেখে। যার কারণে আমার স্বামীর কাছে যখন আমি ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাই, মানে যাকে দেখে আমার ফিলিংস জাগে সে তো আবার দিল্লিতে থাকে, তাকে তো আবার আমার ফিলিংস সবসময় বোঝাতে পারি না। এবার যার কাছে আমি স্যাটিসফ্যাকশন পাই, মানে যাকে দেখলে আমার ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন আসে, সেটা তো হয় না। এবার মানুষ তো আফটার অল রক্তে মাংসে গড়া, হাজব্যান্ড পাশে আছে তো তখনও আমার একটু ফিলিংস জাগতে পারে। তো যখন আমি আমার হাজব্যান্ডের কাছে সেটা বলি যে আমাকে একটু স্যাটিসফাইড করে দাও, তখন আমার হাজব্যান্ড যতই হোক বাধ্য হয়ে মেনে নিতে হয়। কারণ আমি যেমন তার বউ, নিজের লোক, ঠিক তেমনি উল্টো দিকের মানে আমার সে দিল আর মনের মানুষটি তার আরও নিজের লোক, সে কোনোটাকে ফেলতে পারবে না। তো সেই কারণে এবার যখন তার কাছে আমি গিয়ে বলি দেখো আমাকে একটু স্যাটিসফাইড করে দাও, সে তখন আমার এই ক্যারেক্টারের জন্য আমাকে বলে নির্লজ্জ, যেটা শুন নিজে এখানে বলেছে। বুঝে দিতে পারলাম যে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইলে কোনো স্বামী তার স্ত্রীকে নির্লজ্জ বলে না। সমস্যা থাকতেই পারে যে আজকে ভালো লাগছে না, টায়ার্ড, এটা সবার ক্ষেত্রে হয়, আমরা বুঝি, আমরা তো সংসার করি, আমরা বুঝি, সেগুলো আলাদা, সেগুলো সবাই অ্যাডজাস্ট করে, অ্যাডজাস্টেবল। আর এতগুলো দিন পেরিয়ে আসার পরে কিন্তু নির্লজ্জ বলে কি? মানে আমাদের ঘরে স্বামী নেই, আমরা সংসার করি না, নির্লজ্জ বলবে তাই বলে না, এটা বলে না। এটা কখন বলে? বউয়ের অন্য জায়গায় সম্পর্ক, বউ সেখান থেকেও তার চাহিদা টিনু সুন্দরীর মতো নানান জায়গায় চাহিদা মিটিয়ে আসছে বলে আজকে বাচ্চার বাবা অনেক কিছু বলছে, ফোকলাও অনেক কিছু বলছে। ঠিক তেমনি তার স্বামীটি তো আর এইভাবে বলতে পারে না। আর এরকম স্বামী বলেই ইচ্ছে মতো তাকে চালাতে পেরেছে, বিক্রি করতে পারছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিক্রি করে নানান মালামাল হয়ে যেতে পারছে। যাই হোক, তো সেই রকম স্বামী নিজে প্রথম থেকেই একদম মানে নিচু হয়েছিল, যার জন্য এখন বউয়ের কাছে মাথা বিক্রি করেই চলতে হয়। তারপরে যে বললাম পুরো বিষয়টা পরিবারের কেন্দ্রিক, পরিবারের মধ্যে, তাই এটা না পাচ্ছে বাইরে বার করতে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে সহ্য করতে, না পাচ্ছে বউটিকে সামলাতে, কোনো কিছুই তো পারছে না, তাই জন্য বউটিকে বলতে হয়েছে নির্লজ্জ। যাই হোক, ওভারঅল এই সমস্ত কিছু করেও যখন হলো না কোনো কিছু, হাজব্যান্ডটি পারলো না, তখন হাজব্যান্ডকে তো মেনে দিতে, এতগুলো বছর যখন মেনে নিয়েছে মানতে তো হবেই, তাই না, কিছু করার নেই। তো আলটিমেটলি হাজব্যান্ডটিকে বোঝাতে পেরেছে, মানে বোঝাতে, ওর মতো মেয়ে ডেসপারেটের থেকে ডেসপারেট মেয়ে, তাকে তার বোঝাতে হয় না, মানে আমি বলছি এটা হবে তো ওটাই হবে। যার কারণে যাই হোক এই সমস্ত কিছু হলো, ফ্ল্যাট নেওয়া হলো, ফ্ল্যাট নিয়ে সেখানে শিফট হবে এবং সেখানে বুধবার তার হাজব্যান্ডও প্রেজেন্ট ছিল, থাকতেই হবে, ওই যে বললাম পরিবার কেন্দ্রিক ব্যাপার। আর তারপরে যখন এই সমস্ত বিষয়গুলো ঘটে আসবে, সব কিছু রেডি হয়ে আমাদের সামনে প্রেজেন্ট হবে, তখন বলবে স্বামী আমার কাছে আসতো, ভালোবাসি, খুব ভালোবাসা তো দুজনের মধ্যে আমাদের, আমরা খুব মিস করতাম দুজনকে, এত ভালোবাসি, এত টান, অন্তরের আত্মার টান, তো ও আসতো, তোমাদের কাছে বলতে চাইনি, দেখো 3 মাস বা 4 মাস হয়ে গেছে, আগে থেকে বলতে চাইনি, কারণ জানো তো আমার কি কপাল, তখন আর চোখের জল পড়বি, শ্বশুরবাড়ি ছেড়ে বেরোনোর সময় জল না পড়লো, আমার কি কপাল, ভগবান আমার সহায় হয়েছে, লোকনাথ বাবা সহায় হয়েছে, আমি কনসিভ করেছি, আমার স্বামী বাবা হবে, আমি মা হব। কোনো সন্তানের ক্ষেত্রে আমি একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে খুব নিন্দনীয় কথা বলছি, এটা আমি বলবো। একটা ইস্যু ভগবানের দান, ভগবান ছাড়া, ঈশ্বরের চাহিদা ছাড়া এটা হয় না। একটা ইস্যু আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার একটা অংশ, যাকে আমরা পৃথিবীতে আনি। কিন্তু এই ধরনের মেয়েদেরকে এই ভাষাতে আমি অনেক যথেষ্ট ভদ্র ভাষায় বললাম, এর থেকে অত্যন্ত নোংরা ভাষায় বলা উচিত, যেটা আমি
পার্সোনালি বলতে পারলাম না। তাই এইটুকু আমি মায়েদের আর সন্তানদের ক্ষেত্রে ক্লিয়ার করলাম, মা আর সন্তান পবিত্র, ভগবানের দেন, সেখানে কিচ্ছু বলার নেই। ক্যারেক্টারলেস মহিলারা নোংরা, নর্দমা, তাদেরকে যা খুশি বলা যায়, কিন্তু সেটা আমি পারলাম না, এটুকু ক্লিয়ার করলাম। তো এইভাবে আমাদের কাছে কয়েক মাসের মধ্যে প্রেজেন্ট হয়ে আসবে, কারণ দিল্লি থেকে কলকাতায় এসছে, এখন প্রপারলি এখানে শিফট হয়ে যাবে কিনা জানি না, কারণ সবই তো প্ল্যান মাফিক চলছে। যদি শিফট হয়ে যায় তাহলে তো থেকেই গেল, আর যদি সেটা না হয় তাকে তো আবার দিল্লি চলে যেতে হবে শর্ট টাইমের জন্য, কাজটা কমপ্লিট করে হয়তো 1.5 মাস 2 মাস এরকম টাইমের জন্য হয়তো এসছে, তো তারপর তো তাকে আবার চলেও যেতে হবে, তাই না? যাই হোক, এই একটা সাইড আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তারপরে আমাদের কাছে আসবে যে দেখো বলেছিলাম না আমার ভালোর জন্য, এটা আমি যদি এখানে না আসতাম না, এই আমাদের দুজনের মধ্যে যে মিলটা সেটা বুঝতে পারতাম না। এখানে আসার পর অনেক ট্রিটমেন্টও তো করিয়েছি, ডাক্তার তো দেখাচ্ছিলাম, আর আমার তো ব্লকেজ খুলেই গেছে, সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আমি মা হওয়ার জন্য যোগ্য ছিলাম, কিন্তু সব ঢাক গুড় করে রাখতে হচ্ছে, কারণ আমার তো পোড়া কপাল, জানো এই যে এই জায়গাটা আমার কত বড় খালি জায়গা। তারপরে একটুখানি দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও চলছিল, মানে ওই একসঙ্গে থাকতে গেলে বোঝোই তো, টেকিং ফর গ্রান্টেড করে না, তাই তাকে বোঝাচ্ছিলাম আমার কদরটা বোঝো। সে বুঝেছে, সে আমার সময় দিয়েছে, সে আর ওই রাত্রিবেলা বাড়িতে যায়নি, সে আমার ফ্ল্যাটে এসেই থাকতো। তারপরে বোঝোই তো স্বামী স্ত্রী কী হয়, আমি কনসিভ করেছি। বুঝেছো বন্ধুরা, বুঝেছো বন্ধুরা, বুঝেছো বন্ধুরা? আরও ভিউজ দাও, আরও ভিউজ দাও। দেখো আমি মালামাল হয়েছি, আমি এরপরে তো আরও মালামাল, মানে ওই মিলিয়ন নয় ট্রিলিয়নে চলে যাবো। ঠিক আছে সু, বুঝতে পেরেছি। এই হচ্ছে একটা স্টোরি। সেকেন্ড স্টোরি বলছি, স্বামী থেকে সেপারেট হয়ে যাচ্ছি কারণ স্বামী ছি বলেছে। সেই ছিটা আমাকে এতটাই আঘাত করেছে কারণ আমি ওরকম কিচ্ছু করিনি। স্বামীকে রিয়েলাইজ করেনি, তুমি কিছু করনি, সেদিন করেনি, পরের দিন করেনি, তারপরের দিন করেনি, তারপরের দিন তো রিয়েলাইজ নিশ্চয়ই করেছে। আননেসেসারি আমার ওয়াইফকে কেন বললাম? রিয়েলাইজ তো করেছে, আরে আমরা তো মানুষ, আমরাও বুঝি, সংসার করি তো, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম কোনো কিছু হলে, ধরো এমন কোনো কথা ভুল বুঝে বলে দিলাম হাজব্যান্ডকে, পরে গিয়ে সে যখন বললে এটা কিন্তু আমি করিনি, বা সেটা নিয়ে আর্গুমেন্ট হলো, তারপর যখন আমরা তো ভাবি এগুলো নিয়ে কী হলো, আর যাকে ভালোবাসি, যার সঙ্গে থাকি, তার সঙ্গে কিছু হলে খুব খারাপই লাগে, যখন ভাবছি তখন কিন্তু এটা ভাবি না দোষটা আমারই ছিল। সে কিন্তু এতটাও, মানে আমি তাকে যতটা বলেছি সে কিন্তু ততটা যোগ্য ছিল না, ততটা খারাপভাবে সে ওটা শোনার মতো ছিল না। আমি তাকে ভুল করেছি, আমি ভুল বুঝে তাকে বলেছি, তখন কিন্তু আমরা গিয়ে নিজেরা এবার নত হয়ে যাবো এবং বলবো যে না সত্যি ভুলটা আমাদের হয়েছে। ভালোবাসার মানুষের কাছে ইগো, সেলফ রেসপেক্ট এগুলো থাকে নাকি? পুরোটাই যখন তাকে দিয়ে দিতে পেরেছে, আর এগুলো কিসের? ভালোবাসার কাছে কিচ্ছু থাকে না। দেখো না, জাত পাত, জাতি ভেদ বর্ণ এগুলো কোনোটাই যখন ম্যাটার করে না, সমাজও ম্যাটার করে না, তাহলে আর এই সামান্য জিনিসগুলো কি ম্যাটারেবেল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ফোঁস করে উঠি, সেটা ঠিকই নিজেদের ক্ষেত্রে করতে হয়, কিন্তু ফোঁস করে উঠলেই কি ফোঁস করেই থাকি না, সেটা তো কখনোই না। কারণ আমরা ভালোবাসি সবার আগে আমাদের স্বামী, সন্তান, সংসার, এর বাইরে আর কিচ্ছু, তারপরে বাকিটা, তাই তো? তো যাই হোক, তো সেইখানে এত কিছু যখন ঘটে গেল, ছি বললো, যার জন্য সেপারেটই হয়ে যেতে হলো, একদম আলাদা ফ্ল্যাট নিয়ে সেপারেট হয়ে যাবে। তো সেই ফ্ল্যাটে বললো কেন এসিটা যখন নেবে, কত ক্লারিফিকেশান তো দিতেই হবে, ইএমআইতে নিয়েছে না, পয়সা নেই, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নীল হয়ে গেছে, ইএমআইতে নিয়েছে। তো যখন ওই এসিটা নিতে যাবে তখন বলতে বললো কেন, মানে আমরা না হয় সহ্য করে নেব, কিন্তু সেও তো সহ্য করতে পারবে না। মানে আমরা মানে কারা, মানে আমরা মানে কে সু, মানে আমরা মানে তো জানতাম শুধু তুমি থাকছো না, মাঝে মাঝে তোমার বাবা আসবে, সেটা মাঝে মাঝে, কারণ বাবারও তো বাড়ি আছে, মা অসুস্থ থাকে, বাবা তো তোমার কাছে রোজ থাকতে পারবে না, তাই না? তারও একটা সংসার পরিবার সব আছে, তাকে সবটাই মেনটেন করতে হবে, মাঝে মাঝে হয়তো 15 দিনে একদিন, সপ্তাহে একদিন, কিন্তু সেটার জন্য তো আমরা আসে না, 24 ঘন্টা তো শুধু তুমি থাকবে, শুধু তুমি থাকবে। এই আমরা তার কে 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 মানে সেই দিল্লি থেকে কলকাতায় যে এসেছে, সে তো পারে না এসি ছাড়া থাকতে, তাই না সু? পারে না তো, তাই তড়িঘড়ি সুকে এসি নিতেই হলো, প্ল্যানই ছিল না, তড়িঘড়ি হুট করে একটার পর বুঝতে পারলো প্রচণ্ড গরম, বুঝতে পারতেই পারে এসিটা সত্যি দরকার, রিয়েলি খুব গরম পড়েছে, কিন্তু আমার ক্ষমতা না থাকলে আবার যত দরকারই হোক কিচ্ছু করার নেই, আমাকে মানতেই হবে, এইভাবেই চলতে হবে। ক্ষমতা আছে বলেই তো আমি পট করে গিয়ে নিয়ে আসতে পারলাম, আর আমি হুট করে বললাম এই আমি এখনই এসি নেবো, চলে গেলাম আমি এসি নিতে, আর এসি যেদিন কিনলাম সাথে সাথেই নিয়ে চলে আসলাম যে আমাকে তাড়াতাড়ি ইনস্টল করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন এত গরম না,
এসি কেনার চাপটাও প্রচুর প্রচুর এসি কেনার চাপ। তো এত তাড়াতাড়ি করে কোনো কিছু হয় না, একটু একটা দিন অন্তত টাইম লাগে, বুঝতে পেরেছো? আর এসিটা তো ওরাই দিয়ে যাবে, ওরা নিজেরাই দিয়ে যাবে, আমি কেন সাথে করে নিয়ে আসবো? আমি তো নিয়ে আসবো না, এসিটা তো দোকান থেকেই ওরা দিয়ে যাবে, একদম একেবারে ইনস্টল করেই ঠরিয়ে তারপরে একদম রেডি করে দিয়ে যাবে, সেদিন না পরের দিন, কারণ আমরাও লাগিয়েছি, আমরাও জানি। যাই হোক, রুলস শুয়ের ক্ষেত্রে অন্যরকম হতেই পারে, তো হয়েছে, যার কারণে সেই মানুষটি তো আবার এসি ছাড়া থাকতে পারবে না, তাই না? দিল্লিতে তো আরও গরম, মারাত্মক গরম, এসিতেই থাকে, তো সেই জন্য এসি তো নিতেই হবে, কারণ খুব শিগগিরই তো ওখানে শিফট করে যাচ্ছে, খুব শিগগিরই, পুজো টুজো সব হয়ে গেছে, খুব শিগগিরই শিফট করে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? সেই কারণে এসিটা নিতে হলো। তো বলছে কি এসিটা নিলেও, এই যে বললো না ইএমআইতে নিয়েছে, কিন্তু ইএমআইতে, তো ইএমআইতে নিয়েছে এসিটা, আমরা কি দোকানে দেখতে যাবো নাকি, না জানতে যাবো তুমি ইএমআই নিয়েছো না তুমি ক্যাশে নিয়েছো, না মানে সে আরটিআই এর মতো তুমি ক্রাউড ফান্ডিং করেছো, বলেছে আরটিআই করে নাও, যেটা কেউ করতেই পারবে না, সম্ভবই না কারো পক্ষে করা, সেই জন্য আরটিআই করে নাও। ঠিক তেমনি দেখো আমি ইএমআইতে নিয়েছি, দোকানে নামটা বলোনি কেন গো? তাহলে গিয়ে একটু খোঁজ নিতাম যে তুমি সত্যি ইএমআই করেছো না ক্যাশে পেমেন্ট করেছো, নামটা বলে যেও, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আরটিআই ইএমআই দুটোকে এক জায়গায়। যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নীল, বলে এর থেকে আর বেশি নেওয়ার ক্ষমতা নেই আমার, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বলছে এবার ছাড়, আমাকে ছাড়, এরপর তো আমি নীল হয়ে যাবো, নীল হয়ে গেছি, সেই নীল থেকে হঠাৎ করে রেড বাটি জ্বলে উঠলো, লাল জ্বলে উঠলো, বুঝতে পারছে? এসে চলে আসলো, এখন তো ফ্রিজ বাকি, ফ্রিজ তো নিতেই হবে, বলেই দিয়েছে, ফ্রিজও আসবে কাল পরশু, কালকের ভিডিওতে আপকামিং ফ্রিজ কিনে নিলাম। বলছি কি আই হ্যাভে আবার গভীর গভীর প্রশ্ন আসে, তো তাই জন্য বলছি, বলি কি স্বামী ছি বলেছে, আননেসেসারি, এত খারাপ মানুষটি, এই সে ছিয়ের উপযুক্ত কি আমি? মানে আমি এত করলাম সংসারের জন্য, 12 বছর ধরে সংসারটাকে ধরে রাখলাম, যার কারণে আমাকে সেপারেট হয়ে যেতে হচ্ছে, তো বলি কি স্বামী তো ছি বলেছে, যেই স্বামীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, স্বামী নাকি তোমার হাতে খায় না, তুমি ভিডিওতে বলেছিলে না তোমার হাতে খাচ্ছে না, ওপরে খাচ্ছে, কিন্তু রুম শেয়ার করছিল, তোমার সঙ্গে বেড শেয়ার করছিল, রুম শেয়ার করছিল, শুধু খাচ্ছিল না, বুঝতে পেরেছো? তা বলি সেই স্বামী আবার চালের আন্দাজ বোঝে না, ভাত রান্না করে রাখলো, তোমরা তিনজনেই রাতে হয়ে যাবে, মানে তোমার শেরুরের স্বামী তো খাচ্ছিলই না তোমার হাতে, তাহলে স্বামী কেন রান্না করে খেলো? কেন? তুমি বললে না যে আমি চলে গেলে এখানে তো আর রান্না বান্না হবে না, কে করবে, তাই বটিটাও নিয়ে যাবো, মশলাদানিগুলো নিয়ে যাবো, বলেছিলে তো যে রান্না বান্না হবে না, সে তো আর রান্না করবে না। আহা গো, বউটা তার কত কষ্ট করছে, এসি কিনে নিয়ে এসে লাগালো, মানে লাগানো হয়নি, মানে কিনে টিনে নিয়ে আসলো, বাড়িতে পুজো দিয়ে তারপরে রেস্টুরেন্ট থেকে কি জানি রাইস আর চিকেন দো পেঁয়াজা খেলো, সেই বউটার জন্য হাত পুড়ে, স্বামী তো একটু রান্না করবেই, কত কেয়ারিং স্বামী না, তাই সেই রান্না আবার বউটি কি সুন্দর খেলো। এই দুদিন আগে এই এতগুলো ভাজা আর ভাত করেছিল, না কিচ্ছু করেনি, কারণ একা খাচ্ছে তো কি ব্লগ দেখাবে, নিজে সেরকম রান্না না বান্না না, স্বামী তো খাই না, অথচ রান্না করে রাখে বউয়ের জন্য, বুঝতে পেরেছো? একটু বুঝিয়ে নিও, বুঝেছো? তো সেদিন ওই ভাজা নিয়ে আরেকটা ভিডিও করেছিলেন না, মানে আরেকটা মানে কমেন্টসের উপরে এই দুদিন আগেই, তো সেখানে বললে না একটা মানুষ কি রাক্ষস নাকি এত ভাজা খেতে পারে, একজন কমেন্টস করেছে, তখন সে বললে না হ্যাঁ সত্যি তো, মানুষ খেতে পারে না, তো ভাজা খেতে পারে না, আমি খেতে পারি না এত ভাজা, একটা মানুষ খেতে পারে না, তো বলি কি তুমি রাক্ষস না, একটা ভাজা তুমি খেতে পারো, ওই ভাজা দিয়ে ভাত খাচ্ছিলে, তো তোমার স্বামী আবার হঠাৎ রান্না করে হাত পুড়িয়ে নিজে কেন খেতে গেল, তোমার জন্য কেন আবার রান্না করে রাখলো, বউ এসে খাবে, গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। কি বন্ধুরা ভুল বললাম? মিলিয়ে দেখো, কারণ শুয়ের হাজব্যান্ড কিচ্ছু করার নেই, মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই, আর কারণ একটাই, শু কনসেপ্ট করার জন্য যাচ্ছে, আমি বলে দিচ্ছি মিলিয়ে নিও, এটাই আসবে, কারণ আর কোনো রিজন নেই, ও নিজেই সেটা ক্লিয়ার করেছে, রিজন ওই একটা জায়গাতেই আছে। আর এটা যে ওর হাজব্যান্ডের পক্ষে হয়তো পসিবল নয়, সেটা এই 12 বছর তা না হলে যেত না, আর যদি হাজব্যান্ডকে নিয়েই করতো, বাড়িতে কোনো সমস্যা হচ্ছে আমি কনসেপ্ট করবো তো আমার হাজব্যান্ডের জন্যই করবো, তো হাজব্যান্ডকে নিয়েই, তাহলে এখানে সেপারেশনে থাকবো এই কথাটা বলতো না, সেপারেশনে আছি কথাটা বললেও ভিউজ কামাতে হবে, পয়সা কামাতে হবে, পয়সা দরকার, কনসেপ্ট করবে, আর তারপরে চ্যানেল দাঁড় করিয়ে নিচ্ছে, আর ভালোবাসার মানুষটিকে এই সুযোগে স্বামীকে বিক্রি করে দিয়ে, স্বামীর কিচ্ছু করার নেই, সইতে হবে, সবই পরিবার কেন্দ্রিক, বললাম না, বিক্রিও করে দেওয়া হলো, শ্বশুর শাশুড়ি এই ক্ষেত্রে পুরো চুপ, কাকে সামলাবে? বৌমাটিকে যেমন সামলাতে পারবে না, অন্যদিকে তার কাছে যে আরেকজন আছে যার সঙ্গে বৌমা মানে তার ফিলিংস আসে, তাকেও সামলাতে পারবে না, তাই জন্য তাদের চুপ করে থাকতে হবে বাধ্য হয়ে। আমার শ্বশুর একজন টিচার, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, নিজেদের রেপুটেশনকে বাঁচানোর জন্য এই যে ছেলের বউয়ে তার এই যে আলাদা ফ্ল্যাটে শিফট হয়ে যাওয়াটাকে মেনে নিতে হবে, এবং সে কনসেপ্ট করবে যখন তাকেও মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই,
তারা অপারক, কিচ্ছু করার নেই, স্বামীকেও মেনে নিতে হবে। স্বামীও যাবে মাঝে মাঝে, স্বামীও যাবে মাঝে মাঝে, কারণ দিল্লি থেকে এসছে তো, সে তো লং টাইমের জন্য থাকতে পারবে না। তারপরে স্বামীও যাবে, তারপরে স্বামীও থাকবে, এবং স্বামী ছিল পুজোর দিনও ছিল, এসি কিনতে যখন গেছে তখনও স্বামী ছিল, স্বামী সব জায়গাতেই ছিল, কারণ স্বামীকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট কথায়, ক্রাউড ফান্ডিং করতে হয়েছিল। ক্রাউড ফান্ডিং মানে ভিক্ষা চাইতে হয়েছিল ওয়াইটিতে 2 বছর আগের কথা। ভিক্ষা চাইতে হয়েছিল কেস জেতার জন্য, যার কেস জেতার ক্ষমতা নেই। 2 বছরে আমাদের এই মহান ওয়াইটির কন্ট্রোভার্সি কুইন কত বড় সেলিব্রিটি হয়ে গেছে, কত মিলিয়ন সাবস্ক্রাইবার তার, কত লাখ সাবস্ক্রাইবার তার, কত লক্ষ টাকা পার মান্থ সে ইনকাম করে, যে 2 বছর আগে একটা কেস জেতার জন্য যাকে ক্রাউড ফান্ডিং করতে হলো, 2 বছরের মধ্যে সে ফ্ল্যাট ভাড়া, নতুন করে সংসার, নতুন করে সব কিনছে, সেটা সাজানো, এসি নেওয়া, এত টাকা পয়সা বেরিয়ে গেল। তার 2 দিন আগেই সে মডিউলার কিচেন, তার সঙ্গে ওয়াশরুম, তার সঙ্গে মানে আইফোন, তার সঙ্গে একটা গোল্ডের কিছু জিনিস কিনেছে, তার সঙ্গে সোফা, আরও অনেক কিছু কিনেছে। কত লক্ষ টাকা জমিয়েছে এই 2 বছরে। তো তার সেই কেস চলেছে, একটা কেস নয়, একাধিক কেস। ওর নাকি এক একটা কেস লড়তে প্রচুর টাকা যায়, টাকার অ্যামাউন্টটা একটা সময় বলেছিল। এতগুলো কেস যে কিনা এতগুলো বছর ধরে টেনে, মানে এই 2 বছর ধরে টেনে যাচ্ছে, কেস চালাচ্ছে, ট্রিটমেন্ট চালিয়েছে নাকি প্রচুর টাকা খরচা করে। এত টাকার মালিক রাতারাতি হলো কি করে, কোথা থেকে? এই ডিজিটাল ভিখারি এত টাকার মালিক হয়ে গেল। তার মানে কি কোথাও গিয়ে সত্যি, কোথাও গিয়ে সত্যি না, এটাই সত্যি, সত্যি সত্যিই ক্রাউড ফান্ডিংয়ে অনেকটা বিগ অ্যামাউন্ট রপ্ত করেছে। তা নাহলে এত কিছু পাচ্ছে কী করে? যে মেয়েটি বলল কালকে পরশুদিনের ভিডিওতে এই মানে খাটটি কিনতে গিয়ে, যে আমি একটা স্টিল রডের খাটে নিয়েছি, কিন্তু যেটাই কিনেছি মজবুত কিনেছি। একটা স্টিল রডের খাটের দাম কত হবে? মজবুত কিনতে গেলেও 14-15 হাজার টাকা, মানে ভালো কোয়ালিটির যেটা 14-15, এর বেশিও হতে পারে, আমি তো মানে এভারেজ একটা অ্যামাউন্ট বলছি, 14-15 হাজার টাকা হবে। তো তারপরে বললেও যে খাট, আমাদের তো ভালো দিকেই নজর, হ্যাঁ অবশ্যই আমাদের ভালো দিকেই নজর যায়। তো যে খাটটা আমার পছন্দ হয়েছিল সেই খাটটার দাম 72,000 টাকা। খাটটার দাম 72,000 টাকা, সেই টাকাটা তার ছিল না, অ্যাকাউন্ট তার নীল হয়ে যাবে, যার কারণে সে আয়রন রডের খাটটাই নিল, মানে স্টিল রডের খাটটা নিল। একটা এসির দাম নেহাতি কম না। এখন যে গরম, আর এখন এসির যে মানে ক্রাইসিস, এক এক সময় গিয়ে দেখবে গ্রেট স্ট্যান্ডে উৎসবে আমাদের এখানে এসি থাকে না, পাওয়া যায় না, মানে হাউসফুল হয়ে, সরি আমাকে আবার একজন বলেছে আউট অফ স্টক বলবে, হাউসফুল বলবে না, সত্যি সত্যি আউট অফ স্টক হয়ে যায়, থাকে না, পাওয়া যায় না। মানে গিয়ে অনেকে অর্ডার দিয়ে আসে 7 দিন 10 দিন পরে পায়। গত বছর প্রচুর হয়েছিল এরকম, বুঝতে পেরেছো? তো এখন এই গরমে সবারই দরকার, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এসির দামটাও এখন একটু বেশিই হবে। তো একটা এসি কম করে হলেও 50,000 টাকা, 50 থেকে 55,000 টাকা। হিটাচি যদি হয়ে থাকে, যেমন আমার ঘরেরটা হিটাচি, তো সেটা এরকমই হবে, 50 থেকে 55,000 টাকার মধ্যেই তো হবে। তো একবারে নেহাতি কম নয়। যদি 50,000 টাকা একটা এসির দাম ধরি, আর একটা স্টিল রডের খাটের দাম ধরি 15,000 টাকা, 50, 60, 65,000 টাকা, 65,000 টাকা এখানেই চলে আসলো। তাহলে খাটটা না নিল না কেন? কেন খাটটা নিল না? ফট করে পরের দিনই এসিই নিতে হবে, এসিটা নিয়ে নিল, খাটটা কেন তাহলে নিল? তখন কেন বললে আমার অ্যাকাউন্ট নীল হয়ে গেছে? আচ্ছা, এবার যদি তোমরা বলো তো এসিটা ইএমআইতে নিয়েছে, তো এসি ইএমআই হলে খাট কি ইএমআই হয় না? হয় না। খাটটা কি ইএমআই হয় না? ইএমআইতে নিতে গেলেও একটা 50,000 টাকা বাজেটের জিনিস ইএমআইতে নিতে গেলে নিশ্চয়ই 5,000, 10,000 টাকা ওখানে ডাউন পেমেন্ট করেনি, করে কি? নিশ্চয়ই 50% টাকা ডাউন পেমেন্ট করতে তো হয়েছে। আর আমরা দেখিনি ও ইএমআই করেছে কিনা। ও তো অনেক কিছু, ওর কিছুই নাই, আবার সবই করছে। তাহলে ইএমআইতে যখন নিল এসিটা, ফ্রিজটা তাহলে একসাথে নিতে পারতো। ইএমআইতে মানে অ্যাকাউন্ট তো নীল হয়ে গেছে, ফ্রিজ তো কিনবেই বলে দিয়েছে, কালকেই তো ফ্রিজ আসবে, দেখবে কাল পরশুর মধ্যে ফ্রিজ চলে এসে, কারণ ও এখনও শিফট করেনি, শিফট করার পরে ফ্রিজটা দরকার হবে। তো যার কারণে ফ্রিজটা এত মানে এসেনশিয়াল দরকার নেই, ওটা ইনস্টল করার তো কোনো ব্যাপার নেই, ফ্রিজটাকে সেট করে দিয়ে যাবে, ফ্রিজটা কিনে সাথে সাথে দিয়ে যাবে, হয়তো আবার অনেক সময় একদিন পরেও দেয়, ওটাকে ফ্ল্যাগের সঙ্গে সেট করে দিয়ে গেলে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখিয়ে দিয়ে যাবে, সেগুলো ঠিকঠাক করে দিয়ে যাবে, এইটুকু। এসির ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, ওটা করাতে বেশি লাগবে, তাই এসিটা আগে নিয়ে নিল, তাই না? তো এই ফ্রিজটা কোথা থেকে আসবে? টাকাই তো নেই, টাকাই তো নেই, কোথা থেকে আসবে? অ্যাকাউন্ট তো নীল হয়ে গেছে। ভুল বললাম কি? এরপরে আরও অনেক কিছু আসবে, এরপরে ওয়াশিং মেশিনও আসবে, কারণ কাউকে টক্কর দিচ্ছে। প্রথমত এখন নিজেকে অনেক বড় মালকিন ভাবছে, কারণ ক্রাউড ফান্ডিং করে ডিজিটাল ভিখারি বড়লোক হয়েছে, তো নিজেকে অনেক বড় মালকিনও ভাবছে। তারপরে এখন তো আবার ও বাবা প্ল্যান তো অন্যরকম সাজিয়েছে, গুটি তো সাজিয়ে ফেলেছে, তো সেটার জন্য এখন লাক্সারিয়াস সমস্ত কিছু চাই। কষ্ট তো করা যাবে না, কষ্ট আর এমনিতেও অনেক কমপ্লিকেশন যদি চলে আসে তাহলে কষ্ট তো করা যাবেও না। আর এগুলোকে শ্বশুরবাড়ির লোকের মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, মানতে হবে।
কারণ ওই যে বললাম পরিবার কেন্দ্রিক। তো ওভারঅল বিষয়টা বোঝাতে পেরেছি আই থিঙ্ক, আর এটাই দাঁড়াবে, বলে দিয়ে গেলাম এটাই দাঁড়াবে। এবার আমরা অনেক ক্ষেত্রে অপারক হয়ে যাই, সবটা অ্যাডভান্স অ্যাসিওরিটির সঙ্গে বলতে পারি না, জানলেও পারি না, কারণ ওই যে বললাম শুধুমাত্র একজন ক্রিয়েটার হিসাবে এখানে তোমরা আমাকে চেনো, মানে আমাদেরকে, এর চাইতে মানে এর থেকে আর তো অন্য কোনো পরিচয় নেই। সেই জন্য বন্ধুরা, ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। নাটক কিন্তু চলবেই, এখন অনেক দিন অনেক মাস এই নাটক চলবে, নাটকের মহড়া চলছে, নাটক কিন্তু শেষ হবে না। তো চলো সবাই নাটক দেখো, ভালো লাগবে, কারণ এখন ওয়াইটিটা তো নর্দমায় পরিণত হয়ে গেছে। ওয়াইটিতে আসলে পরে টিভি সিরিয়াল মুভির কথা কারো মনে থাকে না, এখানে এর থেকে ভালো ভালো জিনিস, ভালো ভালো কিছু এখানে চলে আসে, তো সেগুলোই দেখো, মজা নাও, আমরাও মজা করে ভিডিও করি। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।